বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয়, বিশেষ করে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন একজন তরুণ উদ্যোক্তা, ফিনেস অ্যাপারেলস লিমিটেডের পরিচালক এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডেরও পরিচালক, সেই সঙ্গে তথ্য প্রযুক্তি ব্যবসার সঙ্গেও যুক্ত শেখ মোহাম্মদ দানিয়েল, এবং আমার ডানের রয়েছেন বাংলাদেশ নিউটন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বিকেএমই এর সাবেক পরিচালক মাহতাবুদ্দিন চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। শেখ দানিয়েল, একটু আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই যে দেশে তো প্রচুর সংস্কার পরিবর্তন নিয়ে কথাবার্তা হচ্ছে। দেশের অর্থনীতি বিগত সরকারের আমলে একেবারে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে, এই ন্যারেটিভও আমরা বিভিন্ন মহল থেকে নানা সময় শুনেছি। কিন্তু এই এক বছরে যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে আপনি কীভাবে দেখেন? কতটা কমফোর্ট জোনে আপনারা আছেন? এবং পরিবর্তন যেটুকু বা কিছু কিছু ক্ষেত্রে অনেকেই বলে যে অন্য কোথাও রিফর্মস নিয়ে অনেক কথা হয়েছে, কিছু না হলো ব্যাংকিং এবং অর্থনীতিতে কিছু রিফর্মস হয়েছে, সেগুলো আবার টেকসই কতখানি হবে সেটা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। সো আপনি কি দেখেন, একটু শুনতে চাই। থ্যাংক ইউ জুলু ভাই, সবাইকে সালাম জানাই। রিফর্ম আসলে কার জন্য, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা ব্যাংকিং রিফর্ম যেটা দেখছি, এটা কি ইজ ইট ইনকনসিস্টেন্ট উইথ বেসেল প্রোগ্রাম অর ইজ ইট ইনকনসিস্টেন্ট উইথ বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রাম, এটা কিন্তু দেখার বিষয় আছে। তো মেজরিটি অফ দ্য রিফর্ম যেটা হচ্ছে, এটা হচ্ছে রিগার্ডিং বোর্ডটাকে রিস্ট্রাকচার করা, এখানে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আসবে, কে আসবে, এইসব ব্যাপারে। কিন্তু আমরা তো না ব্যাংকের মালিক বা আমাদের ওরকম নাই। আমরা সাধারণ মানুষ যারা উদ্যোক্তা, আমার চাচা আছেন সামনে, চাচা অনেক বছর গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত, আমার আব্বারা জড়িত। তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেসব চ্যালেঞ্জ আছে, ওইটা যদি আমরা দেখি, ওই দিকে কিন্তু কোনো রিফর্ম আমরা না দেখেছি, না এটা নিয়ে কোনো ডিসকাশন হয়েছে। আমার মনে হয় বাংলাদেশে একমাত্র একটা প্ল্যাটফর্ম যেখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এসএমইর ক্ষেত্রে যদি কোনো রিফর্মের ডিসকাশন হয়েছে, ওটা এই প্রোগ্রামে হয়েছে। এছাড়া আর কোথাও কিন্তু ওরকম দৃশ্যমান কোনো কিছু আমরা দেখিনি। তো আসলে রিফর্মটা বুঝারও একটা বিষয় আছে যে কী ধরনের রিফর্ম দরকার, হোয়াট ইজ আওয়ার চ্যালেঞ্জ। আমাদের কিন্তু মাল্টিপল চ্যালেঞ্জেস আছে। চাচার সাথে একটু আগে ডিসকাশন হচ্ছিল অ্যাবাউট ট্যাক্সেস, যে আমাদের যে মাল্টিপল লেয়ার্স অফ ট্যাক্সেস আছে। আমরা যখন কম্পেয়ার করবো, আমাদের নিয়ারেস্ট কম্পিটিটর কিন্তু হচ্ছে ভিয়েতনাম। Vietnam has a very straightforward taxation system for their exporters. There is no AIT. আমাদের কিন্তু AIT আছে। ওদের কিন্তু VAT যেটা দিতে হয়, মানে লোকাল প্রকিউরমেন্ট যখন করতে হয় ফর প্রোডাকশন, ওই VATটা ইনস্ট্যান্টলি কিন্তু ওরা আবার রিটার্ন পেয়ে যাচ্ছে উইদিন কোয়ার্টারলি রিভিউতে। আমরা কিন্তু এটা বছরখানেক ওয়েট করতে হয়, এবং এটার পরে আবার ওই VAT ফেরত পাওয়ার জন্য আবার কিছু আন্ডার দ্য টেবল ট্রানজ্যাকশনও করতে হয়। তো সব কিছু মিলে আমরা একটা স্টাডি করেছিলাম যে আপনার $10 মিলিয়ন যদি একটা এফওবি অর্ডার হয় বাংলাদেশ থেকে, আর $10 মিলিয়ন একটা এফওবি অর্ডার হয় ফ্রম ভিয়েতনাম, আপনার সকল এই ধরনের গভর্নমেন্ট চার্জেস প্লাস ট্যাক্সেশন মিলায় প্রায় $170,000 কিন্তু আপনার বাংলাদেশে একটা গার্মেন্টস ম্যানুফ্যাকচারের খরচ হয়, ওয়ারেজ ভিয়েতনামে হচ্ছে $112,000। তো এখানে কিন্তু একটা বড় ডিসপ্যারিটি হয়ে যাচ্ছে। সো এই রিফর্মটা, এই যে ট্যাক্সেশনের ডাবল ট্যাক্সেশন হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বা যে কোনো এক্সপোর্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ইট ইজ আ ইম্পেডিমেন্ট টু আওয়ার এক্সপোর্ট গ্রোথ। আমরা কিন্তু রিসেন্টলি ট্যারিফ নিয়ে আমরা অনেক কথা শুনেছি, অ্যান্ড উই আর ভেরি থ্রিল যে যেভাবে করে নেগোসিয়েশনটা হয়েছে, হয়তো বা আমরা সব রেজাল্ট এখনও জানি না, বাট উই আর থ্রিল দ্যাট এই 35% থেকে এটাকে 20% আনা গেছে। কিন্তু মনে রাখতে হবে, আমাদের কিন্তু আগের থেকে 16% ছিল। তা আগের থেকে যে 16% এবং 20% মিলে কিন্তু 36 থেকে 40% পর্যন্ত কিন্তু আমাদের এখন ট্যারিফ দিতে হবে টু দ্য ইউএস মার্কেট। ইয়েস, ইট উইল বি স্টিল বেটার দেন ইন্ডিয়ান মার্কেট। ইন্ডিয়ান এক্সপোর্টারদের থেকে আমাদের কম দিতে হবে, চাইনিজ এক্সপোর্টার থেকে কম দিতে হবে, বাট মনে রাখতে হবে ক্যাপাসিটি বিল্ড আপ যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে করে, ওই ক্যাপাসিটি কিন্তু আপনি মুছে ফেলতে পারবেন না, কারণ আপনার ওয়ার্কার আছে, এটা একটা পার্মানেন্ট কস্ট। আপনার ব্যাংক ফাইন্যান্স থাকলে ইট ইজ এ পার্মানেন্ট কস্ট। সো এই যে ইন্ডিয়ান এক্সপোর্টার্স প্লাস চাইনিজ এক্সপোর্টার্স আর ম্যাসিভ। ওরা যদি ইউএস মার্কেটে ওই ক্যাপাসিটি বিল্ড আপ যেটা করে ফেলেছে, যদি ইউএস মার্কেটে না যায়, এটা কিন্তু যাবে ইউরোপিয়ান মার্কেটে, কারণ ওখানে কিন্তু এই ধরনের কোনো বাধা নেই। সো ইউরোপিয়ান মার্কেট মনে রাখতে হবে আমাদের মেইন মার্কেট। ইউএস মার্কেট কিন্তু আমাদের খুব ছোট মার্কেট, আমাদের মেইন মার্কেট কিন্তু হচ্ছে এখন ইউরোপিয়ান মার্কেট। সো ইউরোপিয়ান বায়ার্সরা কিন্তু অলরেডি প্রাইস কনসিয়াস হয়ে যাওয়া শুরু করেছে। সো এই যে রিফর্মটা যদি আমি লোকাল লেভেলে যদি করি, তাহলে আমার একটা বাফার থাকে। আমি যদি ট্যাক্সেশনের দিকে যদি করি, আমার যদি এই পোর্ট হ্যান্ডলিং চার্জেসগুলির দিকে করি, আমার যদি ইনফ্রাস্ট্রাকচারের দিকে করি,
তাহলে কিন্তু ওই বাফারটা থাকে, এই ধরনের ক্যালামিটি হলে আমরা কিন্তু হ্যান্ডেল করার মতো একটা সিচুয়েশন থাকে। একটা বড় মিস্টেক যেটা প্রিভিয়াস গভর্নমেন্ট করেছে রিগার্ডিং ট্রেড, আমি পলিটিক্যাল সিচুয়েশনে যেতে চাই না, বাট রিগার্ডিং ট্রেড আমরা গ্র্যাজুয়েশন যে করব এটার আগে থেকে আমাদের কাজ করা দরকার ছিল এফটিএ রিলেটেড। আজকে আমেরিকার সাথে কিন্তু একটা ডিল হয়েছে, বাট ইট ইজ নট অ্যান এফটিএ। America is one of our biggest trading partner. EU is our biggest trading partner. EU সাথে কোনো আমার FTA হয়নি। বাংলাদেশে এখন পর্যন্ত কারোর সাথে FTA হয়নি except for I think not even Myanmar. এটা ছোট একটা যেখানে আমাদের ট্রেড খুব একটা বেশি হয় না, আমাদের আশেপাশের একটা দেশ। সো ওই FTA কেন হচ্ছে না? এখনই কিন্তু আমরা গ্র্যাজুয়েশনের পথে যাচ্ছি, গ্র্যাজুয়েশনের পথে বড় চ্যালেঞ্জ আছে এবং এই গভর্নমেন্টের প্রতি তো একটা ধরনের ইন্টারন্যাশনাল এফেকশন আছে এই গভর্নমেন্টের প্রতি, বিকজ এটা একটা বিপ্লবী, মানে আপনি মনে করছেন না সেলফ প্রোক্লেমড? এটা মেবি আ বিট অফ বোথ, বাট আমাদের দেখা যেটা, যেহেতু ধরেন ইন্টারন্যাশনালি যখনই কোনো একটা বিপ্লবী সরকার আসে তার প্রতি একটা প্রত্যেকটা ওয়েস্টার্ন নেশনের একটা সফট কর্নার থাকে, একটা অ্যাডমিরেশন থাকে। সো ওই হিসাবে এটাকে এই সুযোগটা নেওয়া যেতে পারে, এখনও কিন্তু নেওয়া যেতে পারে। আই নো উই হ্যাভ ইলেকশনস কামিং আপ, বাট তার আগেও যদি আমরা একটা এফোর্ট নেই, এই গভর্নমেন্ট যদি একটা ইনিশিয়েটিভ নেয়, আই এম শিওর দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট যেটা আসবে দে ক্যান টেক ইট ফরওয়ার্ড। কারণ একটা এফটিএ সাইন করতে কিন্তু প্রায় 1.5-2 বছর লেগে যায়, আমাদের কিন্তু ওই সময়টা নাই। সো আমার মনে হয় রিফর্ম, ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট রিফর্ম, যেরকম আমাদের সোশ্যাল রিফর্ম দরকার, পুলিশের রিফর্ম আমরা দেখছি হচ্ছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস। পুলিশের রিফর্ম হওয়া উচিত, মানুষ পুলিশকে ভয় পাওয়া উচিত না, পুলিশকে সম্মান করা উচিত, পুলিশ জনগণকে সম্মান করা উচিত, অ্যাবসলিউটলি আই এম অল ফর ইট। বাট যদি ব্যবসায়িক ক্ষেত্রে যেসব জায়গায় আমাদেরকে এফেক্ট করছে, ট্যাক্সেশনের ক্ষেত্রে, আপনার এনবিআরের ক্ষেত্রে, আপনার পোর্টের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে যদি আমরা রিফর্ম না আসে, বিউরোক্রেসির ক্ষেত্রে যদি রিফর্ম না আসে, তাহলে নেক্সট জেনারেশন ব্যবসায়িক কোথার থেকে আসবে? কারণ আপনার যদি পলিসি ঠিক না থাকে, ব্যবসায়িক তো আর আসবে না। জি, মিস্টার চৌধুরী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার সহবক্তা এবং বাংলাদেশের বিখ্যাত উপস্থাপক জিল্লুর ভাই, সবাইকে শুভেচ্ছা জানাই। এতক্ষণ আমার যে নেফিউ যা বলেছেন, আমার জন্য আর কিছু রেখে যাননি, উনি সবই বলে ফেলেছেন। বাস্তবত এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি গার্মেন্টসের খুবই খারাপ। আমি এর মধ্যে 2 দিন বিজিএমইএতে আটকে গিয়েছিলাম শ্রমিক ঘেরাওতে, বের হতেই দিবে না। রাত 8টায় তারা বের হতে দেবে, আর্মি গেছে, বের হতে দেবে, কিন্তু বিজিএমইএর আইডি কার্ড থাকলে পারবে না। তো আমার পকেটে একটা বিকেএমইএর একটা ছিল, আমি ওইটা দেখিয়ে 8টায় বের হয়ে আসছি। বিজিএমইএর লোকেরা 11:30টায় বের হয়েছে। তো এইরকম পরিস্থিতি প্রায় সময়ই কিন্তু আপনার ঘেরাও চলছে, কারণ মালিকরা কাজ করছে। আপনি পত্রপত্রিকায়, টেলিভিশন, সব জায়গায় দেখবেন যে আমাদের রপ্তানি বাড়ছে ইউএসএতে, মানে ইইউতে, কিন্তু রপ্তানি বাড়লে তাহলে আমি কেন স্যালারি দিতে পারি না? রপ্তানি বেড়েছে, কিন্তু রপ্তানি বেড়ে আমার দেশে ফরেন কারেন্সি আসছে, কিন্তু আলটিমেট এখানে অনেক ফ্যাক্টরি মালিক আছে যারা ফ্যাক্টরি ইচ্ছা করলেই বন্ধ করতে পারেন না। বন্ধ করতে গেলে যে ব্যাপক আকারের টাকা পয়সার দরকার হবে, সেটা তার কাছে, বন্ধ করলে ঝুঁকি বেশি, কারণ বন্ধ করেই তো ঘেরাওর মধ্যে পড়তেছে। কারণ বন্ধ করে তাকে অনেক পেমেন্ট দিতে হয়, যেটা আমাদের শ্রম আইন, যেটা এটা সংস্কার দরকার আছে। সম্পূর্ণ আপনার যে শ্রম আইনটা, এটা মালিকদের স্বার্থ বিরোধী, সম্পূর্ণরূপে মালিকদের স্বার্থের একটা ক্লজ আছে শুধু। আর দ্বিতীয়ত, এই গার্মেন্টস সেক্টরটাকে এই পরিবেশ এবং এই ইয়েতে নিয়ে আসার পেছনে যে তাদের যে ট্রেড ইউনিয়ন, তাদের যে সংগঠনগুলি 200-এর উপরে আছে। তো আমি লেবার ইন্সপেক্টরকে বললাম যে আপনারা এতগুলো রেজিস্ট্রেশন কেন দেন? আমাকে বলছে, স্যার না, আমরা তো রেজিস্ট্রেশন দেওয়া লাগে না। তো তাহলে বলে 10 জন এক জায়গায় হলেই ওটা সংগঠন। তো তাইলে 10 জন একটা ফ্যাক্টরিতে এক জায়গায় হওয়া কোনো বিষয় না।
তো এরা যেটা করতেছে তাদের কারণেই আমরা মানে এই স্যালারিটা যেটা সর্বনিম্ন স্যালারি করলো, আমার ফ্যাক্টরি গেটে দারোয়ানকে আমি স্যালারি দিচ্ছি 11,500 টাকা, আর নতুন একটা ছেলে বা মেয়ে গেটে আসছে, আমি তাকে হেল্পার হিসেবে নিচ্ছি 12,500 টাকা। এটাই তো প্রথম আমাদের উপর একটা বিশাল অন্যায় করা হলো। এই যার ধরেন 5,000 স্টাফ আছে, 5,000 শ্রমিক আছে, তার মধ্যে আপনার মিনিমাম স্যালারির অন্তত 50% আছে। তাহলে কিভাবে মানে কস্ট মিনিমাইজ করবে? সিএম আগের জায়গায় নেই, সিএম কমে গেছে। আগে আমি শুরু করেছি 1988-89-এ ফার্স্ট এক্সপোর্ট, তখনও $2 ছিল সিএম, এখন $2 পাওয়া যায় না, নিচে। তো তাহলে 120, 22 বা 25 হয়ে প্রতি ডলার আমার তেমন একটা বেনিফিট আসছে না। তো এখন মালিকরা চালিয়ে যাচ্ছেন, অনেকেরই নেগেটিভে চলছে। আর যখন নেগেটিভে রান করে একটা ফ্যাক্টরি, তখন ব্যাংক কিন্তু মানে অ্যাকাউন্টসটার পজিশন বুঝে উঠতে পারে না। এই কারণেই ফ্যাক্টরি রানিং রাখার জন্য মালিকরা অনেক সময় মানে কোনো মার্জিন যদি কমও থাকে তাও অর্ডার নিয়ে ফেলে, কারণ শ্রমিককে তো স্যালারি দিতে হবে। হয়তো যেখানে 10 টাকা লস হতো সেখানে এখন লসটা 60 টাকা হবে, ডিফারেন্স এইটুকু। কিন্তু আজকে দেখেন গার্মেন্টসের সংখ্যা অনেক কমে গেছে, যাদের পক্ষে বন্ধ করা সম্ভব হয়েছে তারা বন্ধ করে দিয়েছে। যেমন আমাদের সিনা সাহেবের এত বড় মানে এরিয়া, এত বড় প্রজেক্ট, ওটা বন্ধ হলো। এরপরে ওনার 13 নম্বরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এইভাবে অনেক মালিকের অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এখন বন্ধের অপেক্ষায় আছে প্রায় 200-এর উপরে। তো আমি যেটা দেখছি যে রপ্তানি যে বাড়বে, এই রপ্তানি বাড়ার পেছনে কস্ট, এখন কিছু ভ্যালু অ্যাডেড আইটেম করা হয়, এই কারণেই আমরা ভলিউমটা দেখছি, কিন্তু পিস কিন্তু আগের চেয়ে বাড়েনি। কারণ যেহেতু কারখানা কমেছে, পিস বাড়বে না। তা আমাদের অনেক অপরচুনিটি রয়েছে, গভর্নমেন্ট যদি আমাদেরকে কোঅপারেট করে, আমরা যদি আমাদের এই রপ্তানিটা মানে অন্তত খেয়ে পড়ে ফ্যাক্টরি পরিচালনা করে আমাদের ন্যূনতম প্রফিটের মাধ্যমেও চালাতে সক্ষম হই, তাহলে আমাদের কিন্তু ফ্যাক্টরির সংখ্যা বাড়ানো সম্ভব। যেখানে ফ্যাক্টরি ছিল আমাদের অনেক, এইবার আমাদের বিজিএমের ইলেকশন করতে গিয়ে দেখলাম আমাদের বিজিএমের 1800 মেম্বার। তো এটা কি মিন করে? 1800 মেম্বার, বাকিদের এক্সপোর্ট নাই, বাকিরা বন্ধ করে ফেলছেন। তো তাইলে এরা যদি চালু থাকে তাইলে আমাদের রপ্তানি অনেক বেড়ে যাবে। তো এখানে কোনো সংস্কার, যেটা জিলুর ভাই বললেন একটু আগে, সব জায়গায় সংস্কার হচ্ছে, কিন্তু এত বড় একটা সেক্টর, যে সেক্টরের কারণে আজকে আপনার বাংলাদেশে ঢাকা শহরে হাই রাইজ বিল্ডিং থেকে শুরু করে এত ব্যাংক, এত আপনার কি বলে বিমা, এত কিছু হয়েছে, যে C&F এজেন্ট থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে সবাই কিন্তু এটার উপর নির্ভরশীল। আর এইদিকেই গভর্নমেন্টের কোনো, এই বর্তমান যারা সরকার চালাচ্ছেন ওনারা কোনো রকমের কোনো নজর দিচ্ছেন মনে হয় না। আমাদের বিজিএমের প্রেসিডেন্টকে প্রায় সময়ই বাংলাদেশ ব্যাংকে দৌড়াতে হচ্ছে বিভিন্ন কারণে, কারণ অনেকেই ক্লাসিফাইড হয়েছে। এই ক্লাসিফিকেশনগুলিকে একটা, আমি যেমন আপনাকে বলতে পারি, একটা সার্কুলার করেছে যে আপনি 5% দিয়ে আপনার যে ঋণ, তার 5% আপনি পরিশোধ করে আপনি এক্সিট করতে পারেন। এক্সিট করতে গেলে আপনার যে রেট ইন্টারেস্টগুলি আছে সেই ইন্টারেস্টগুলি ব্লক অ্যাকাউন্টে চলে যাবে, আর আপনি মূল টাকাটা পরিশোধ করবেন। এটার জন্য 2 থেকে 5 বছর সময় দিচ্ছে। তো সেখানেও একটা লিমিট বেঁধে দিয়েছে 50 কোটি টাকার ঊর্ধ্বে যারা, তাদের জন্য। তা এখন যে 20 কোটি টাকা যার লায়াবিলিটি, তাহলে সে কি খেলাপি না? তাহলে খেলাপির সংখ্যাটা তো আর কমতে সুযোগ দেওয়া হচ্ছে না। এখানে আমি বর্তমান যে গভর্নর আছেন, এই গভর্নরের দৃষ্টি আকর্ষণ করব যে
আমাদের এই সেক্টরটার দিকে তাকান, আমাদের যে বর্তমান অর্থমন্ত্রী উনি কিন্তু আগে থেকেই মানে গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের, উনি সবই জানেন। তো এখন বিজিএমইও প্রচেষ্টা বিকেএমই সহ চালিয়ে যাচ্ছে, কিন্তু এখানে প্রশ্ন হলো যে আমাদেরকে কারখানা বাড়াতে হবে, আমাদের ফ্যাক্টরি বাড়াতে হবে। বেকারত্ব অনেক হয়েছে, যদিও আপনি দেখবেন যে গত 100 কতটা ফ্যাক্টরি যেন আমাদের এর মধ্যে নতুন যোগ হয়েছে 24 জানুয়ারি থেকে 25 মার্চের মধ্যে, কিন্তু এখানে বলা হচ্ছে 1 লক্ষ শ্রমিক অ্যাড হয়েছে আর 96,000 চাকরি হারিয়েছে। এই তথ্যটা সঠিক না, অনেক অনেক চাকরি হারিয়েছে, অনেক, এখানে কমপক্ষে কয়েক লাখ হবে। কারণ এখন শ্রমিক যে বেকার হচ্ছে, এই বেকারত্বের ভার এই সরকার এবং আগত সরকার কিভাবে বহন করবে এর কোনো নীতিমালা এখন পর্যন্ত হয়নি। আমাদের নেক্সট জেনারেশন, আমাদের এই আঙ্কেল ওনারা আসতেছেন, ওনারা নিরুৎসাহিত হোক এটা আমরা চাই না। আমরা চাই তারা উৎসাহিত হলে তাহলে এই সেক্টর আরও বুমিং হবে। তো জি, আমি একটু দানিয়েল আপনার কাছে বুঝতে চাই, ফরগেট অ্যাবাউট অ্যাপারেল সেক্টর বা টেক্সটাইল এভরিথিং, সামগ্রিকভাবে বাংলাদেশে একজন যদি উদ্যোক্তা হতে চায়, ব্যবসা করতে চায়, তার জন্য আপনি কি কি চ্যালেঞ্জ দেখেন, কি কি সমস্যা, সেটা যদি আমি মানে স্মল এন্টারপ্রাইজের কথাও বলবো না, মিডিয়াম ধরেন বা একটু হায়ার লেভেলে করতে চায়, তাদেরটাই একটু বুঝতে চাই। জিলু ভাই, যখনই একটা এন্টারপ্রেনার বাংলাদেশে যে কোনো সেক্টরে আসে, আপনি যেভাবে বললেন নট জাস্ট গার্মেন্টস, এনি আদার সেক্টর, সাধারণত সবাই আসে একটা প্রবলেম সলভ করতে। যে কোনো একটা প্রবলেম আছে আইডেন্টিফাইড, এই প্রবলেমটাকে সলভ করবো, এটা হচ্ছে এক রকমের মডাস অপারেন্ডি থাকে। আরেকটা হচ্ছে আমি হয়তো একটা প্রোডাক্ট দেখছি বা একটা সার্ভিস দেখছি, আমি ওইটাকে আরও ইমপ্রুভ করতে চাই। I want to deliver a better service. I want to deliver a better product. তো দোনোটার সময়ে একই প্রবলেম আমরা দেখি, ফেস করি, এন্ট্রি টু ব্যারিয়ার্স, মানে ব্যারিয়ার্স টু এন্ট্রি। আপনি যে কোনো সেক্টরে এখন যদি জয়েন করতে চান, ইট ইজ সো হাইলি রেগুলেটেড, এবং রেগুলেশনটা কিন্তু আসলে কারেক্টিভ রেগুলেশন না, এগুলি পিউনিটিভ রেগুলেশন। আমরা যদি বিমার কথা বলি, আপনি আঙ্কেল চাচা আপনি বিমার কথা একটু আগে বললেন, যে বিমার কথাও যদি আপনি চিন্তা করে দেখেন, যে আমরা একটা বিমা কোম্পানি শুরু করি 2013 সালে, এবং তখন কেন আমরা শুরু করি, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলছি জিলু ভাই, যে বিমা কোম্পানিটা করার পিছনেও মেইন কারণটা ছিল যে বাংলাদেশে জীবন বিমার ক্ষেত্রে মানুষ ক্লেম পায় না, আস্থা নেই, আস্থাটা কম। কোনো কোম্পানি, অল্প হয়তো একটা দুটো কোম্পানি আছে যারা ক্লেম দিতে পারছে না ডিউ টু মিসম্যানেজমেন্ট, ম্যাক্সিমাম কোম্পানি অন টাইম দিতে পারছে না, দিচ্ছে না এটা ভুল, দিতে পারে কিন্তু অন টাইম দিতে পারে না। এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করে উই হ্যাভ ক্রিয়েটেড আ সলিউশন থ্রু আইটি, থ্রু ভেরিয়াস আদার মডেলস, আমাদের থ্রু লার্নিং অফ দ্য বেস্ট মডেলস ইন দ্য ওয়ার্ল্ড, আমরা একটা ভালো একটা সার্ভিস স্টার্ট করলাম যে 7 দিনের ভিতরে আপনি বিমা দাবি পাবেন, মৃত্যু দাবি 7 দিনের ভিতরে, এবং ম্যাচুরিটি অন ডিউ ডেট। এবং আলহামদুলিল্লাহ আমরা গত 12 বছর ধরে উই হ্যাভ মেইনটেইন দ্যাট। আজ পর্যন্ত তো আইন বলে, প্রথমে বলতো 90 দিনের ভিতরে করতে হবে, এখন বলে 45 দিনের ভিতরে। আমরা প্রত্যেকটা ক্লেম কিন্তু 5-7 দিনের ভিতরে, নাথিং মোর দেন 7 days। ইয়েট যখন আপনার এই ধরনের কোম্পানি, এটা আমার কোম্পানি বলে বলছি না, বাট মেইনলি আমি বলছি কারণ আমার এই কোম্পানির সাথে এক্সপিরিয়েন্স আছে। এই কোম্পানি যখন আপনার গ্রোথটা যখন মারাত্মকভাবে বাড়ে একটা পয়েন্টে, যে যখন এটার একটা গুডউইল ক্রিয়েট হয়, তখন দেখা যায় যে এখানে কিছু ধরেন আপনার হয়তো সিইও বা সিএফও এদের দ্বারা হয়তো যদি কোনো ভুল কিছু হয়ে থাকে, এটা তদন্ত করতে গেলে আপনি সরকারকে জানাবেন, আপনার ইয়াকে জানাবেন, রেগুলেটরকে জানাবেন, এবং তাদের ভাবমূর্তি হিসাবে দে উইল টেক অ্যাকশন। এবং অ্যাকশনটা জানাইতে ভয় পায় কোম্পানিরা, কারণ আমরা জানাই আমরা কিন্তু ম্যাসিভলি উই গট এফেক্টেড। বাট আলহামদুলিল্লাহ এখন যে রেগুলেটর আছে, দে সিম টু অ্যাটলিস্ট টেক আ মোর কারেক্টিভ অ্যাকশন রাদার দেন পিউনিটিভ অ্যাকশন। সো ওইটাই একটা উদাহরণ যে আপনি যদি ভালো কিছু করতে চান বাংলাদেশে, যেই রেগুলেটরের আন্ডারে আপনি আসবেন, সেই রেগুলেটর কি আপনার সাথে পিউনিটিভ অ্যাকশন নিবে আপনার ভুলের কারণে, নাকি কারেক্টিভ অ্যাকশন নিবে? এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে আমাদের এডুকেশনের ব্যাপার,
যে এতগুলি আমাদের সার্কুলার্স আছে, এতগুলি আপনার বিধান আছে, এত লজ আছে, এটা সম্ভব না একটা উদ্যোক্তার যে সারাদিন বসে এগুলি যদি করে তাহলে সে লয়ার হয়ে যাবে। এটা সম্ভব না তার সব কিছু করা। তাহলে ওই জায়গায় স্ট্রিমলাইন করতে হবে সব আইন কানুন, যতগুলি সার্কুলার আছে, যতগুলি বাইলজ আছে, সবগুলোকে স্ট্রিমলাইন করে মেক ইট ইজিয়ার। আপনি আজকে আমরা এআই দিয়ে ইউএস কনস্টিটিউশনকে আমরা স্টাডি করতে পারতেছি বাংলাদেশে বসে, ডিপ লার্নিং করে, ডিপ রিসার্চ করে। আপনি বাংলাদেশের কাস্টমসের আইন কি এটা বলেন, আমার মনে হয় না বাংলাদেশে বসে আমাদের কাছে এমন কোনো এআইয়ের অ্যাক্সেস আছে যেটা বাংলাদেশের কাস্টমসের ল, আইন এবং বিধানগুলি বুঝে আপনাকে বুঝাইতে পারবে। ইট ইজ নট পসিবল বিকজ ইট ইজ সো কমপ্লিকেটেড। আপনার একটা সার্কুলার আরেকটা সার্কুলারকে ক্ল্যাশ করছে। সো ওই জায়গায় উই নিড টু স্ট্রিমলাইন দ্য লস। থার্ড হচ্ছে অ্যাওয়ারনেস। আপনি একটা ব্যবসায়ী, আপনি যে কোনো ব্যবসাতে যান, আপনি আইটি সেক্টরে যান, আপনি এডুকেশন সেক্টরে যান, বাংলাদেশে আমরা জানি যে হিউজ ম্যান পাওয়ার আমাদের কিন্তু একটা ক্ষেত্র আছে। তো আমরা কেন শুধু আমরা লেবার পাঠাবো? আমরা কথা আসছে যে আমরা নার্সিং স্কুল করব। তো নার্সিং স্কুল করতে আমি উদ্যোক্তা হতে চাই। এই অপরচুনিটি পাইলে আই অলসো ওয়ান্ট টু ডু দিস বিকজ এটা আমার ন্যাশনাল স্ট্র্যাটেজিক একটা ইনভেস্টমেন্ট হবে, প্লাস আই উইল বি এবল টু মেক মানি আউট অফ ইট। কিন্তু এটা যে করার জন্য আমার যেসব নলেজ লাগবে, এই নলেজ বেস ক্রিয়েট করার মতো কোনো ইনস্টিটিউশনস নাই বাংলাদেশের। কিছু নামি দামি কিন্তু ইনস্টিটিউশনস আছে, লাইক আইবিএ, ঢাকা ইউনিভার্সিটি। বাট আর উই ক্রিয়েটিং এনি প্রোগ্রামস টু এডুকেট আওয়ার অন্টারপ্রেনার্স থ্রু দোজ প্রোগ্রামস? আপনি আইবিএর থেকে ভালো ব্যাংকার বের করতে পারবেন, কিন্তু আইবিএর থেকে আপনি একটা ভালো অন্টারপ্রেনার বের করতে পারবেন না যে বের হয়ে একটা নার্সিং স্কুল করতে পারবে। এই ধরনের স্পেশালাইজেশন, এইটাই কিন্তু সরকারের কাজ। সরকারের কাজ কিন্তু বিমান চালানো না, বিমান চালায় লস করে। রেলওয়ে চালানো না, রেলওয়ে চালায় লস করে। বাংলাদেশে না, পৃথিবীর কোনো জায়গায়, মেজরিটি জায়গায় সরকার ইজ নট আ গুড বিজনেস অর্গানাইজেশন। দেয়ার জব ইজ টু ডু হোয়াট দ্য প্রাইভেট সেক্টর উইল নট ডু। আপনার একটা ট্রেনিং ইনস্টিটিউট করা, এটা কিন্তু সরকারের কাজ, সরকারের দায়িত্ব। এই যে আপনি উদ্যোক্তার কথা বলছেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কয়টা আপনার থার্ড জেনারেশন ব্যবসায়িক আসছে? কেউ আসছে না, আসবেও না। উই আর দ্য লাস্ট অফ দ্য জেনারেশনাল বিজনেসম্যান যারা গার্মেন্টস সেক্টরে এসেছে। আমাদের পরে জেনারেশন কিন্তু গার্মেন্টস সেক্টরে আসবে না আনলেস দের ইজ আ ম্যাসিভ চেঞ্জ। তো অন্য সেক্টর তো আরও ডিফিকাল্ট। চাচা একটু আগে বললেন যে গার্মেন্টস সেক্টর কতটা ইম্পর্টেন্ট একটা সেক্টর। আপনি যদি ডেটা দেখেন, গার্মেন্টস সেক্টর ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ফর্মাল সেক্টর অফ বাংলাদেশ। এবং এর বাইরে যদি আপনার অন্য কোনো সেক্টর দেখেন, নোবডি হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য ইকোনমি। আপনি যদি ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলেন, লেস দেন 0.4% কন্ট্রিবিউশন টু দি ইকোনমি। Bank, because bank is connected to all transactions, এই জন্য they're contributing, but they're not developing any new product. The only industry in Bangladesh যেটাতে GDP গ্রোথকে আপনার হেল্প করে, দ্যাট ইজ গার্মেন্ট সেক্টর। তো এই এত বছর পরে আমরা কেন গার্মেন্ট সেক্টরের পাশাপাশি আরেকটা আপনার এক্সপোর্ট সেক্টর দাঁড় করাতে পারলাম না? আরেকটা কেন এক্সপোর্ট সেক্টর আমরা দাঁড় করাতে পারলাম না? আমরা একটা সময় পটেটো এক্সপোর্ট করতাম, মালয়েশিয়াতে, রাশিয়াতে, বিভিন্ন জায়গায় আমরা এক্সপোর্ট করতাম, ভেজিটেবলস এক্সপোর্ট করতাম। এটাকে আমরা আরেকটু প্রসেসিং করতে পারতাম। ওটার জন্য কি দরকার? উদ্যোক্তাদেরকে আপনার ট্রেনিং দিতে হবে। এখন রংপুরে বসে যে ছেলেটা আলু সাপ্লাই চেইনের সাথে জড়িত, ওকে যদি আপনি ট্রেনিং ওখান থেকে না দেন যে কীভাবে নেক্সট স্টেজ অফ দ্য প্রোডাকশন লাইন যেতে হয়, তাহলে সে তো ওই জায়গায় থেকে যাবে এবং আলটিমেটলি সে ধরা খেয়ে যাবে। যখন পাকিস্তানের কারেন্সি ডিভ্যালুড হলো, আমাদের বাংলাদেশ থেকে আলু এক্সপোর্ট বন্ধ হয়ে গেলো। কিন্তু যদি আমরা চিপস মেকিং ফ্যাক্টরি বা আমরা আরও নেক্সট লেভেল অফ প্রোডাকশনে আমরা যদি মুভ করতে পারতাম, তাহলে কিন্তু পাকিস্তানের ডলার রেট পড়লে বাংলাদেশ থেকে এক্সপোর্ট বন্ধ হতো না। সো আমরা যে ভ্যালু এডিশনের কথা চাচা বললেন, ভ্যালু এডিশন ইন গার্মেন্টস হচ্ছে কিন্তু উদ্যোক্তাদের ইনিশিয়েটিভে, নট বিকজ এনি গভর্নমেন্ট প্রোগ্রাম। আমরা ইন্ডিয়াতে যদি দেখি, we don't have to go too far. India is not a massively developed economy compared to Bangladesh. They are a $3 trillion economy, but ওদের পার ক্যাপিটাল ইনকাম কিন্তু আমাদের থেকে কম। হাউএভার আপনি ইন্ডিয়াতে দেখেন কতগুলি স্কিম আছে সরকারের এন্টারপ্রেনারদের জন্য। বাংলাদেশে কয়টা স্কিম আছে? এই যে আপনার এখন স্টার্ট আপ কালচার সারা পৃথিবীতে আছে, এআই ডেভেলপমেন্ট হচ্ছে সারা পৃথিবীতে। বাংলাদেশে আজ পর্যন্ত এআই ডেভেলপমেন্ট নিয়ে কী কাজ হয়েছে? কোন কাজটা করছে? কোন স্কিমটা ডেভেলপ হয়েছে? সো আপনি এন্টারপ্রেনারদেরকে যদি আপনি নার্চার না করেন, এন্টারপ্রেনাররা কিন্তু সব থেকে সাহসী, কিন্তু সব থেকে বেশি সাফারার। অনেক সময় বলা হয় যে আমরা যখন সরকার আসে, যেই সরকার আসে ওই সরকারের সামনে মাথা নত করে থাকি। গত সরকারের সময় তো এটা অনেক বেশি ছিল। কিন্তু ওটার কারণ হচ্ছে উই আর হেল্পলেস। উই হ্যাভ টু রেসপেক্ট দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে। উই আর হেল্পলেস। আপনি আমাদেরকে ওই প্রশিক্ষণটা দেন টু বি সেলফ সাস্টেইনিং, তখন দেখেন
বাংলাদেশের ব্যবসায়িকরা কি করে, তো চ্যালেঞ্জ, এত প্রতিকূলতা থাকার পরে বাংলাদেশের যেভাবে ইকোনমিক গ্রোথ হচ্ছে, ইট ইজ নট বিকজ গভর্নমেন্টের কোনো ব্যবসায়িক অর্গানাইজেশন ইজ মেকিং দ্যাট মানি, বিমান ইজ নট মেকিং দ্য মানি, বাংলাদেশ রেলওয়ে ইজ নট মেকিং দ্য মানি, ওয়াসা ইজ নট মেকিং দ্যার মানি, ইট ইজ losing the money. ইট ইজ দ্য প্রাইভেট সেক্টর, Public, yeah. ইট ইজ দ্য প্রাইভেট সেক্টর, এবং উই আর সাবসিডাইজিং দ্য পাবলিক সেক্টর। আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু পাবলিক সেক্টর ইজ বিং সাবসিডাইজড। বাট আলটিমেটলি যখনই আমরা সেক্রেটারিয়েটে যাব, আলটিমেটলি যখনই আমরা এইসব বড় দফতরে যাব, ওই মাথা নত, ওই আমাদের যে কলোনিয়াল মাস্টার্স ছিল ওই সেম, হয়তো আমার দাদারা কলোনিয়াল মাস্টার দেখেছে, আমরা এনাদেরকে দেখছি, কিন্তু সেম জিনিস দেখছি। সো আমি দুটো জিনিস আপনার কাছে পরের পর্যায়ে এসে শুনতে চাই। একটা হচ্ছে বিমা নিয়ে আপনি বলছিলেন, জি, জি। এবং বিমার ইস্যুটা আসলে বিমা সব ধরনের, একেবারে স্মল থেকে বড় যারা, মানে ছোট মাছ বড় মাছ, সবাইকে কিভাবে নিরাপত্তা দিতে পারে, সো এটা বুঝতে চাই। এবং প্র্যাকটিসটা আসলে আমাদের দেশে কি আছে। আরেকটা হচ্ছে যে টেকনোলজি বা স্পেশালি ইনফরমেশন টেকনোলজি, আমরা বলছি বটে ডিজিটাল বাংলাদেশ, মানে বিগত সরকার তো এটা প্রচারণা করছিল বেশ ভালোভাবে, আসলে আমরা কতখানি এখানে এগুলাম, এটাও একটু আপনার কাছ থেকে আমি বুঝতে চাইবো। আপনার কাছে আমি যেটা বুঝতে চাই যে আপনি শুনছিলেন দানিয়েলের কথা, একদম ছোট মাঝারি বড় ব্যবসায়ীদের মানে অ্যাক্সেস টু ফাইন্যান্স, ব্যবসা করতে হলে টাকা লাগে সবারই, তো সেটা আসলে কতখানি আছে, উইমেন এন্টারপ্রেনিয়ার্সদের জন্য কী অবস্থা আছে, এটা একটু আমি বুঝতে চাই। এবং এই জায়গায় ব্যাংকিং, এবং বলা হচ্ছে যে ব্যাংকিংয়ের যথেষ্ট পরিমাণে রিফর্মস হচ্ছে, অনেকেই বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের প্রশংসা করছেন তাদের, বাট প্র্যাকটিক্যাল চিত্রটা আসলে কি? আমরা যেটা শুনি তা বাস্তবতা এখনো দেখছি না। কিছুদিন আগে শুনলাম আমাদের যারা গার্মেন্টসে এখন বন্ধ হয়ে আছে, বিভিন্ন কারণে ক্লাসিফাইড হয়ে আছে, এরকম প্রায় 250 খানাকে গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে চালু করতে। তো চালু করতে গেলে তাইলে ব্যাংকের ঋণ পরিশোধ করা লাগবে, বা ওখানে কোনো একটা সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে। তো সেরকম কোনো জিনিস এখন পর্যন্ত সার্কুলার আমরা পাইনি। আমরা শুনছি, পেপারেও দেখেছি, পত্রিকা এসছে। এখন আপনি একটু আগে বলছিলেন যে সমস্যা, যে কোনো ব্যবসা করতে গেলে সমস্যার কোনো অন্ত নেই। যেমন আপনি মনে করেন আপনারা দুজনে অ্যাপারেলসের সঙ্গে আছেন, এবং আমরা যখন আলোচনা করি ব্যবসা বাণিজ্য নিয়ে, তখন মনে হয় যে বাংলাদেশের ব্যবসা বোধহয় একটাই আছে, এবং সবাই বলে, এবং অন্যরা একটু জাস্ট ইগনোরড ফিল করে। না, সব ব্যবসা। যেমন আমি একটা অ্যাগ্রো ফ্যাক্টরি করতে গিয়ে আমি থামিয়ে রাখছি, মানে এখন চালু করিনি, কারণ ওখানেও দেখলাম একই অবস্থা। তো বিডার মাধ্যমে রেজিস্ট্রেশন করে টোরে ওই ইয়ে থেকে বিএসটিআই থেকে সার্টিফিকেট আনতে, বা আমার যে ব্র্যান্ড রেজিস্ট্রেশন, এগুলার যে ভোগান্তি আর যে টাকা পয়সার যে পরিস্থিতি অকল্পনীয়। তো এই মুহূর্তে সবাই কিন্তু টাকার ক্রাইসিসে আছে, যারা ফেয়ার লোক, যারা ফেয়ার বিজনেসম্যান, আর যারা কালো টাকার মালিক সেটা ভিন্ন জিনিস। এই মুহূর্তে ধরেন অবজার্ভ করছি, এই জন্য ওটা চালু করছি না। আপনি জানেন আমরা এই উত্তরা কত কিছু স্টাডি করি। জাফরান, যেটা স্যাফরনের আমার একটা ছোট্ট কোল্ড স্টোর আছে, যেটা ভেজিটেবলের জন্য আমি করেছি। এখন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল নিয়েই আমরা পড়ে আছি, কিন্তু এই কোল্ড স্টোরের ভেতরে স্যাফরন কাল্টিভেশন হয়, কারণ ওখানে যে টেম্পারেচার কাশ্মীরে বা আফগানিস্তানে যে হচ্ছে, ইরানে হচ্ছে, ওই জিনিসগুলি ওই কোল্ড স্টোরের ভিতরে কন্ট্রোল করা সম্ভব। এবং এক ভদ্রলোক, সে ইন্ডিয়ান, কন্টেইনারের ভিতরে করেছে এসি লাগিয়ে। তো আমাদের তো কোল্ড স্টোর মানে ওয়াল সব কিছুই আপনার ওইভাবেই বোর্ড দিয়ে বানানো। তো এগুলো নিয়ে আমরা স্টাডি করছি, কিন্তু যখনই কাজে নামতে যাই তখনই ভয় ধরে যায়। ফায়ার লাইসেন্স, তারপরে ফ্যাক্টরি লাইসেন্স, গ্যাস, ইলেকট্রিক, পরিবেশ, তারপরে আইআরসি, ইআরসি, এতগুলো আমার মুখস্থও নেই, যে অসীম। এটাকে ওয়ান স্টপ সেল না করা পর্যন্ত, যে পরবর্তী জেনারেশনের ছেলে পেলে আমাদের মতো এত ধৈর্য ওরা দেখাবে না, কারণ ওরা এত ঠেকাও মনে করবে না, ওরা বাইরে চলে যাবে, এখানে কাজ করবে না।
আমরা এই জন্যই প্রস্তাব করি যে এই জিনিসগুলিকে একটা আপনার ওয়ান স্টপ সেল করে, যেটা আমি একটা বোধহয় বিজিএমই এর একটা উদ্যোগ রিসেন্ট একটা উদ্যোগ নিয়েছে এটা করানোর জন্য। কতটুকু সাকসেস হবে জানি না। আমরা যে কিভাবে বিধ্বস্ত, আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দেই। পরিবেশ অধিদপ্তর ওনারা একটা চুক্তি করেছেন ভ্যাটের সাথে, যে পরিবেশ নষ্ট করছে, ধরেন ডাইং ফ্যাক্টরি, তো পরিবেশ নষ্ট করলে আপনি দিতে হবে সারচার্জ। আমাদের হলো নিট ফ্যাব্রিক, এটা প্রতি কেজিতে 1% করে সারচার্জ দিতে হবে। আমার কিন্তু ইটিপি আছে, এটা ঘটনা মানে ওনারা 15 সাল থেকে বলে আসতেছেন, তার আগ থেকেই আমি ইটিপি স্থাপন করছি। আমার ইটিপি আছে, পরিবেশ ছাড়পত্র আছে, সব আছে। এটা থাকা অবস্থায় আমাকে না জানিয়ে, আমাকে কোনো নোটিশ না করে 1,30,00,000 টাকা আমাকে জরিমানা করছে। এই জরিমানা করলে, যখন ভ্যাট জরিমানাটা করছে, আমি এটা কোর্টে গিয়েছিলাম যে আমার প্রতি, আমি তো লিগাল, আমার প্রতি এটা অন্যায় করা হচ্ছে, আমি এটাতে কেন মুক্ত হব না। এখন জাজ বলতেছেন যে যেহেতু ভ্যাটে আপনাকে ওখানে 20% টাকা জমা দিয়ে আসতে হবে, এটা কিন্তু রিফান্ডেবল না। তো 20% মিনস 1,20,00,000 টাকা, আর বাকি থাকলো আরো 30 লাখ টাকা, ওইটার পার্সেন্টেজ। তো আমি এই টাকা এখন এই কঠিন সময় কোত্থেকে আনবো, আবার কেনই বা দিব? আমি তো অপরাধী না, আমার তো ডাকেনি নেই আপনারা। তো এই ধরনের ঘটনাগুলি চলছে বাংলাদেশে। এরপরে কোর্ট এটা বাদ করার পর আমরা আবার আপিল করতে গেছি। কোথায়? ভ্যাটে আপিল করতে গেলে সেখানে আবার 10% দিয়ে আপিল করতে হয়। তা আমি বলে দিয়েছি যে আমার এখন এই মুহূর্তে আমি এক্সপোর্ট বন্ধ রেখেছি, আমার কাছে কোনো টাকা নেই, আমাকে এটা সুযোগ দেওয়া হোক। দেয়নি, নেগেটিভ করছে। এই নেগেটিভটা নিয়ে, নেগেটিভও লিখিত দেয়নি, ইভেন একটা অ্যাপ্লিকেশন রিসিভ করে না। আমাদের দেশের সরকারি অফিসগুলি, বিশেষ করে থানা থেকে শুরু, তো কোনো চিঠি কিন্তু কোনো দিন রিসিভ করে রাখে না। তো আমরা ওই এফিডেভিট করে আমরা কোর্টকে ডিক্লারেশন দিয়ে আবার রেডি করছি যে এইভাবে আমাকে অন্যায়ভাবে এই জরিমানাটা করছে। তো এটা ঘটনাটা হলো পরিবেশের, তা আমি তো পরিবেশ দূষণ করিনি। 1, 2 নম্বর হলো, যদি প্রশ্ন করি তাইলে আপনাকে 1% করে দিয়ে পরিবেশ দূষণ করা যায়? এটা কি সত্যি? তাইলে দরকার কি ছিল আমার ইটিপি করার? ওইটা দিয়ে আমি চলতাম। তো এই হচ্ছে আমাদের আইন। আইনের আমাদের যে আইন কানুনগুলি আছে এগুলি শুদ্ধ করা দরকার। আমাদের যে ফ্যাক্টরি লাইসেন্সটা রিনিউয়াল করতে গেলে কি ভোগান্তি, এটা গার্মেন্টস মালিক বা অন্য বিজনেস মালিক, যে কোনো ব্যবসার মালিক জানবেন। আমি ছোটোখাটো একটা রেস্টুরেন্ট করেছিলাম, ফায়ার লাইসেন্সের জন্য লোক চলে আসছে, ওখানে এসে টাকা, ওখানে ওর কাছ থেকেই নিতে হবে ফায়ার এক্সটিংগুইশার, ওই দিবে লাইসেন্স, ওই করে আনবে। ওটা তার ব্যবসাও, ওটা তার ব্যবসা, ক্যাপটিভ বিজনেস। তো এটা আমাদের ফ্যাক্টরিগুলিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতেও যায়, তো এটা ব্যবসাও করে। আর এই যদি হয় কর্মকর্তাদের অবস্থা, একদিকে লাইসেন্স করার সময় ঘুষ নিচ্ছে, আবার আপনি লাইসেন্স করলেন, আপনি করার পরে রিফিলগুলি বছর গেলে রিফিল করতে হয়, তাও তার কাছে করতে হবে, নাহলে যদি উনি নাখুশ হয়ে যান। ইন্সপেক্টর সাহেবদের অফিসে দোকান আছে, ব্যবসা আছে, তো ওনারা এগুলা করেন। এই কত বলবো, কত কোন জায়গায় আপনি হাত দিবেন? এগুলা যদি সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে হয় তাহলে আমাদের চরিত্রকে আগে সাবান দিয়ে ওয়াশ করতে হবে। থ্যাংক ইউ দানিয়েল। আপনার কোয়েশ্চেনগুলিতে আসার আগে আপনি লাস্ট একটা কথা বলেছেন যে গার্মেন্টসের ব্যাপারে আমরা বেশি, অ্যাপারেলের ব্যাপারে আমরা বেশি কথা বলি, এবং আমি এটা প্রয়োজন না সেটা বলছি না, কিন্তু অতিমাত্রায় এত নির্ভরতা আসলে অনেক বেশি, অনেক বেশি। এবং এটার কিন্তু দেখেন একটা ওয়ান অফ দ্য মেজর রিজন যে চাচার কথার থেকে আসলো যে আপনার গার্মেন্টস সেক্টরে লাইসেন্স লাগে 12টা, আর আপনি যদি অন্য ইন্ডাস্ট্রি করেন আদার দ্যান গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপ টু 18 লাইসেন্সেস ইউ উইল রিকোয়ার। একসময় গার্মেন্টসে আমি জানি, আমার আব্বাদের থেকে শুনেছি, একসময় গার্মেন্টসেও লাগতো 20টা লাইসেন্স।
দফতরে দফতরে যেতে হতো। এটা বিজিএমই থাকার কারণে একটা কালেকটিভ বার্গেনিং থাকার কারণে কিন্তু এটা কমে আসছে এবং গার্মেন্টসে এখনও আমি মনে করি অন্যান্য ইন্ডাস্ট্রির থেকে অনেক বেশি আমাদের বার্গেনিং পাওয়ার আছে বিকজ অফ বিজিএমই থাকাতে কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ। ট্রেড বডিটা কিন্তু অতটা স্ট্রং হতে পারে না বা ইউনাইটেড হতে পারে না বা ভয়েসটা রেজ করতে পারে না আগেইনস্ট হোয়াট, দ্য কোয়েশ্চেন ইজ আগেইনস্ট হোয়াট, উইচ ইজ আপনার গভর্নমেন্ট বিউরোক্রেসি। Now, if you look at insurance sector from the same angle, it is the same problem, bureaucracy. কারণ বিউরোক্রেসিতে হয় কি ভাইয়া, আমার এক্সপিরিয়েন্সে যেটা, আমি অনেক কম আপনাদের সামনে আমার এক্সপিরিয়েন্সটা অনেক কম ডেফিনেটলি, বাট আমার এক্সপিরিয়েন্সে যেটা মেজরিটি বিউরোক্রেসি দ্যাট উই সি ইন বাংলাদেশ, their core competency is not what their job description is. আনফর্চুনেটলি যখন আমি একটা জিনিস বুঝবো না, আমি তখন কিন্তু ওইখানে বেশি আইন প্রয়োগ করা, এটা করা যাবে না ওটা করা যাবে না, এই কাজটা করব। আপনার রেগুলেটর যে কোনো সেক্টরে কিন্তু ইভেন ইন ইন্স্যুরেন্স রেগুলেটও করতে হবে আবার ডেভেলপও করতে হবে। আমরা আই থিঙ্ক মোর ফোকাসড অন রেগুলেটর দেন অন ডেভেলপমেন্ট। সো যদি ডেভেলপমেন্টের দিকে একটু আমরা আগাইতাম, দেখেন বাংলাদেশে সবথেকে ইম্পর্ট্যান্ট সেক্টর ইন্স্যুরেন্সের যে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, যেটা কমপ্লিটলি আন্ডারসার্ভড এবং এখানে কোনো উদ্যোগ কেউ নিতে চায় না। কারণ আমি যদি এখন উদ্যোগ নেই, ধরুন সোনালী লাইফ ইন্স্যুরেন্স যদি এখন উদ্যোগ নেই, প্রথম 5 বছর ডেফিনেট আমাদের ম্যাসিভ লসেস হবে, তাহলে আমি এটা কেন নিতে যাব? এই জায়গায় কিন্তু সরকারের কাজ করার দায়িত্ব আছে। সরকারের কিন্তু দুইটা আপনার বিমা কোম্পানি আছে, একটা সাধারণ বিমা, একটা জীবন বিমা। তো যদি জীবন বিমা এখানে যদি একটু উদ্যোগ নেয়, তাহলে কিন্তু এই যে হেলথ ইন্স্যুরেন্স বা সাধারণ বিমাও যদি উদ্যোগ নেয়, এখানে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সে একটা বড় মার্কেট আছে। আপনি যদি আপনার রেগুলেট যদি করতে হয়, আপনি মেডিকেল রেটসগুলি কেন রেগুলেট হচ্ছে না বাংলাদেশে? আপনার একটা হসপিটালে যদি একটা এনজিওগ্রাম করতে লাগে 50,000 টাকা, আর একটা হসপিটালে গেলে কেন এটা 5 লাখ টাকা লাগবে? এইখানে একটা রেগুলেশন থাকতে হবে যে একটা মিনিমাম একটা 10%, 50%, 15% ভেরিয়েন্ট আনতে পারেন। 300%, 400% ভেরিয়েশন ইন প্রাইসেস ইট ক্যানট বি অ্যাকসেপ্টেবল। সো ওইটা যদি আপনি স্ট্যান্ডার্ডাইজ করতে পারেন, তাহলে বাংলাদেশে হেলথ ইন্স্যুরেন্স উইল প্লে আ স্ট্র্যাটেজিক রোল। নাও লেট মি এক্সপ্লেন কীভাবে। ভাই আমরা কোভিডের কথা যদি একটু যাই, কোভিডে বাংলাদেশ থেকে কেউ বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেনি এবং 1.5 বছরের মাথায় $20 বিলিয়ন আমার রিজার্ভ বেড়ে গেছে। ইট ইজ নট বিকজ আমরা এক্সপোর্ট বেশি করেছি, ইট ইজ নট বিকজ যে আপনার রেমিটেন্স বেশি এসেছে, ইট ইজ বিকজ ভারতে গিয়ে আপনি ডাক্তার দেখাতে পারেননি। কিন্তু চেঞ্জটা হলো কারণ আমরা একটা সেমিনারে ছিলাম যেখানে কথা হচ্ছে যে চিকিৎসকরাই বলছিলেন যে আপনি এখন ভারতে যাচ্ছেন না, ভিসা হচ্ছে না, ওরাও যেতে দিচ্ছে না, আমরাও ভারতের বিরুদ্ধে বলছি, কিন্তু এখন আমরা যাচ্ছি চীনে। রাইট, চীনে হসপিটাল বাংলাদেশিদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে কয়েকটা, আমি যাচ্ছি। তো লাভটা কি হলো? এটা আমাদের লাভ হয় না। এটা লাভ ততক্ষণ হবে না যতক্ষণ কেন আমি বাংলাদেশে মনোযোগটা দিতে পারছি। মনোযোগ দেওয়াটা দরকার আমাদের বাংলাদেশে। যদি আপনি দেখেন স্ট্যান্ডার্ডাইজ নাই, আপনি চায়নাতে যান, আপনি ওয়েদার ইউ আর অ্যাট সাংহাই অর গনজাং, আপনার কিন্তু প্রাইসিং উইল নট চেঞ্জ ড্রাস্টিকলি। 200% আপনার প্রাইস চেঞ্জ হবে না। আপনার একই চিকিৎসা করতে গেলে আপনার 10-15% আপনার প্রাইস ভ্যারিয়েশন হবে। প্রাইভেট সেক্টরের কথা বলছি, পাবলিক সেক্টর তো ফ্রি। আর আপনার চায়না তো তাও ধরেন একটা কমিউনিস্ট নেশন, ওটা একটু আমরা সাইডে রাখি। আপনি থাইল্যান্ডের কথা চিন্তা করেন, আপনি সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, বিভিন্ন হসপিটালের বিভিন্ন রেট আছে, কিন্তু ভেরিয়েশন কিন্তু 100% না। ভেরিয়েশন কিন্তু 100% না। কেন? কারণ ওখানে একটা স্ট্যান্ডার্ডাইজেশন হয়ে গেছে রেটের, যেটা সরকার দ্বারা নির্ধারিত এক ধরনের রেগুলেশন আছে। এবং ওখানে এই রেগুলেশন স্ট্যান্ডার্ডাইজেশন থাকলে যেটা হয়, আপনি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতে পারবেন। বাংলাদেশে হেলথ ইন্স্যুরেন্স ইজ এ ম্যাসিভলি ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আপনি তো, বাংলাদেশ ইজ নট আ ওয়েলফেয়ার স্টেট। আপনি চিন্তা করে দেখেন, একটা পরিবারের একটা ছেলে চাকরি করে, সে 50-60 হাজার টাকা ইনকাম করছে, মেবি হি ইজ দ্য ফার্স্ট হোয়াইট কলার জব হোল্ডার ইন হিজ জেনারেশন অফ ফ্যামিলি। সেই কিন্তু তার উপরে কিন্তু তার পরিবারের কিন্তু ভরসা যে তার নেক্সট জেনারেশনকে সে পভার্টি লাইন থেকে তুলে তার নেক্সট জেনারেশনকে মিডল ক্লাস, আপার মিডল ক্লাসে নিতে পারবে। ওই ছেলেটা যদি কিছু হয়ে যায়, তখন হোয়াট হ্যাপেন্স টু দ্য ফ্যামিলি? সো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের ন্যাশনাল কোনো ওয়েলফেয়ার সিস্টেম নেই। এইখানে কিন্তু ইন্স্যুরেন্সের একটা বড় ভূমিকা আছে। আমরা এটা প্র্যাকটিক্যালি দেখছি। আমরা এই বছরে উই হ্যাভ সেটেলড মোর দেন অলমোস্ট 400 crore টাকা ইন ক্লেমস সোনালী লাইফ থেকে। এবং এখানে মাল্টিপল স্টোরিজ, আপনার কান্না পাবে। আপনি একটা মৃত মানুষকে ফেরত আনতে পারবেন না, বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি যে তার পরিবারকে একটা ক্লেম দিচ্ছেন, ওইটা দিয়ে যে সে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা মেনটেন করতে পারছে,
দিস ইন ইটসেলফ সাবস্টিটিউটস দ্য ওয়েলফেয়ার স্টেট, যেটা বাংলাদেশে নাই আনফর্চুনেটলি। যদি ওয়েলফেয়ার স্টেট থাকতো তাহলে কিন্তু এটার দরকার হতো না। সো আপনার এখন দেখেন যেসব ওয়েলফেয়ার স্টেট আছে লাইক অস্ট্রেলিয়া, যেখানে ওয়েলফেয়ার ইজ অ্যামেজিংলি ভেরি গুড, ওখানে ইন্স্যুরেন্স কোম্পানি তাহলে কীভাবে কাজ করছে? দে ওয়ার্কিং অন হেলথ ইন্স্যুরেন্স। তো বাংলাদেশে যদি একটা প্রোঅ্যাক্টিভলি ভালো হেলথ ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপ হয় থ্রু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর অর থ্রু ইভেন জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, তাহলে কিন্তু মানুষের কাছে কম টাকা, কম বিনিয়োগ করে, অল্প কিছু টাকা সেভ করে একটা হেলথ ইন্স্যুরেন্স নিতে পারে, যেটা খারাপ সময় তাকে কিন্তু হেল্প করবে, তার পরিবারকে হেল্প করবে। দে উইল নট গো বিলো দ্য পভার্টি লাইন। দানিয়েল, আমি একটু তথ্য প্রযুক্তির বিষয়ে আপনার কাছে জানতে চাইছিলাম যে জি। সো ভাইয়া এইটা কিন্তু কানেক্টেড, খুব বেশি সময়ও হাতে নেই। তথ্য প্রযুক্তির ব্যাপারটা কিন্তু ভাইয়া ভেরি মাচ কানেক্টেড টু এভরি ইন্ডাস্ট্রি। যদি আমরা আইটি সেক্টরটাকে ডেভেলপ করতে পারি, এবং আইটি সেক্টরকে আমরা চিন্তা করি খুবই স্মল লিমিটেড স্কেল থেকে, আমরা বাংলাদেশে আইটি সেক্টর বলতে বুঝি কিন্তু বিপিও, আমরা কিন্তু বুঝি কল সেন্টার, বাট দ্যাট ইজ নট আইটি সেক্টর। এই কাজটা ইন্ডিয়াতে গত 25 বছর আগে করে আসছে। সো আমাদের যদি আগাইতে হয়, আমাদের দেখতে হবে আমাদের যে ডোমেস্টিক ডিমান্ডটা আছে, এই ডোমেস্টিক ডিমান্ডটাকে কেটার করার জন্য আমাদের আইটি কোম্পানিগুলি ডেভেলপ করতে হবে। ওইটা করার জন্য আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ এডুকেশন। এবং এডুকেশন, আমরা টকিং অ্যাবাউট ফর্মাল এডুকেশন। দেখেন চায়নাতে কিন্তু আইটি এবং এআই এত মারাত্মকভাবে ডেভেলপ করেছে, ওয়ান ক্যানট ফ্যাথম। হ্যাঁ, ওদের কিন্তু কোনো ইউনিভার্সিটি ট্রেন্ড প্রোগ্রামার্স না, ওরা কিন্তু হচ্ছে পিওরলি টেকনিক্যাল কলেজ থেকে পড়াশোনা করে বের হয়েছে। এই টেকনিক্যাল কলেজ করতে হলে বাংলাদেশে আপনার চাইনার সাথে সম্পর্ক ভালো, চাইনিজদের সাথে এনে জয়েন্ট ভেঞ্চার আপনি সরকারের দ্বারা যদি করে, তাহলে উই ক্যান অলসো ডেভেলপ সাচ প্রোগ্রামার্স, সাচ কোড রাইটার্স। আপনি পাকিস্তানের কথা চিন্তা করেন, পাকিস্তানকে কিন্তু আমরা গুনাতে ধরা ছেড়েই দিয়েছিলাম অ্যাটলিস্ট লাস্ট 2-3 বছর আগে। ওনারা গিগা ফ্যাক্টরিজ ক্রিয়েট করছে ফর মাইনিং অফ ক্রিপ্টোকারেন্সি। সো ওনারা কিন্তু গত 10 বছর বা গত 2 ডেকেডে কিন্তু ইকোনমিক গ্রোথ যেটা ছিল, দে মিসড আউট অন দ্যাট, বাট দে ভেরি স্মার্ট। দে বিলিভ দ্যাট ইন দ্য নেক্সট ডেকেড ইট ইজ দ্য ডেকেড অফ এআই, ইট ইজ দ্য ডেকেড অফ ক্রিপ্টোকারেন্সি। এই জন্য তারা কিন্তু ওই দিকে চলে গেছে। এআইয়ের জন্য কিন্তু সবথেকে বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনার ন্যাশনাল স্ট্র্যাটেজি থাকা উচিত, যেটা বাংলাদেশে এটা না আগের সরকার করেছে, এই সরকার তো ধরেন পারবে না, হয়তো আগামী সরকার আসলে, চাচারা আসলে হয়তো আমরা এই ধরনের ভালো কিছু পাবো। তো এটা দরকার, আইটির একটা এনভায়রনমেন্ট দরকার, আপনাকে একটা সাপোর্ট স্ট্রাকচার দিতে হবে, ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। এই ইকোসিস্টেমে গভর্নমেন্টের রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেকেন্ড টু নান। সো হোপ ইজ দ্যাট উই উইল হ্যাভ নেক্সট গভর্নমেন্ট, যেই আসুক ইলেক্টেড গভর্নমেন্ট, চাচাকে আমরা দেখতে চাই অবশ্যই। তো যদি আসেন তাহলে এটা আমাদের আশা থাকবে। এই দেশে কিন্তু দেখেন গার্মেন্টসও কিন্তু আমরাই করেছি, বিএনপি, জিয়াউর রহমান সাহেবই এটার উদ্যোগ। তো এখানে যত কিছু নতুন হয়েছে গার্মেন্টস দিয়েই কিন্তু এখন সব বেড়েছে। এখন আমরা যতদিন ছিলাম, আমরা হয়তো ফ্লাইওভার করতে পারিনি, পদ্মা সেতু করিনি, এগুলা করিনি, কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল সাইডে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জনের দিকে আমরা খুব বেশি সিরিয়াস ছিলাম। আশা করতে পারেন ইনশাল্লাহ সামনেও তাই হবে। আর যেটা জিল্লুর ভাই বলতেছিলেন যে আইটি নিয়ে, আইটি আমাদের এখানে ওই যে আঙ্কেল বলল, আইটি আমাদের খুব সুযোগ রয়ে গেছে। মানে দানিয়েলের সঙ্গে যেটা আমরা আলোচনা করছিলাম, বা উনি যেটা আইটি এবং ইন্স্যুরেন্স, অন্যান্য দেশে ইন্স্যুরেন্স যত গুরুত্বপূর্ণ, বাংলাদেশে ইন্স্যুরেন্স সম্পর্কে এক ধরনের মানুষের ভীতি আছে। হ্যাঁ, বাংলাদেশে ক্লেমটা পাবে কিনা, ক্লেমটা টাইমলি, এবং অনেকে মনে করে এটা অনেক জটিল প্রসেস। জটিল, তো জটিল মনে করে, কিন্তু আসলে জটিলতাটা বুঝতে চেষ্টা করে না। আপনি একটু আগে বলছিলেন হাসপাতালের কথা, হসপিটাল আমরা বাইরে কেন যাব, আমাদের দেশে কেন হবে না? তার একমাত্র কারণ হচ্ছে, মানে আপনি দেখেন যেটা দানিয়েল বলছিলেন যে কোভিডের সময় কিন্তু কেউ যায়নি, অনেক বিত্তবানদেরকে দেখেছি দরকার হলে মেশিনারি যেখানে নিয়ে এসে চিকিৎসা করেছে, এবং ক্যাজুয়ালিটি তো সেই অর্থে বাংলাদেশে অন্য অনেকের চাইতে কম হয়েছে, অনেক উন্নত দেশের তুলনায়। কিন্তু এখন আমরা ইন্ডিয়াতে যেতে পারছি না বলে আমরা এখন চীনে, এবং সেটা সরকারি আবার ফ্যাসিলিটেট করছে, চীনের এতগুলো হসপিটালে আমাদের জন্য চিকিৎসা। হ্যাঁ, কিন্তু আমরা কেন উদ্যোগ নিচ্ছি না যে না ঠিক আছে আমরা ওখানে যেতেও পারছি না, গেলেও আমাদের
বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে, আমরা দেশেই কিছু করি, জিল্লুর ভাই কেন করছি না? আপনি বিশ্বাস করেন এই নার্সদের ব্যাপারে ড্যানিয়েল বলছিল যে নার্সদের ব্যাপারে আপনি এত ডিমান্ড আমাদের দেশে এবং ওদেরকে এক্সপোর্ট করা, ইউরোপে বলেন, জাপানে বলেন, এশিয়ার অনেক দেশে প্রচুর আমার কাছে ডিমান্ড। স্পেস আছে, আমি চেয়েছিলাম যে এটা করব। যখন আমি এটার নিয়ম কানুনটা ডাউনলোড করে আমি পড়লাম যে অহেতুক কতগুলো নিয়ম কানুন, এত স্কোয়ার মিটার লাগবে, এত স্পেস লাগবে একজনের জন্য, খাওয়ার রুম এই হতে হবে, ওই হতে হবে, এই নিয়মগুলি এত বেশি কঠিন যে আমি চিন্তা করলাম না, আমি তো আরেকটা গার্মেন্টসের চেয়েও কঠিন জায়গায় ঢুকতে যাচ্ছি। ব্যারিয়ার্স অফ এন্ট্রি ইজ ভেরি হাই। হ্যাঁ, এটা যদি ইজি করে দেয়, এটাকে যদি ওপেন করে দেয়। আরেকটা হলো ওই যে কেয়ার গিভার, রাইট, কেয়ার গিভার প্রচুর ডিমান্ড, কারেক্ট, এবং এদেরকে যদি ল্যাঙ্গুয়েজ সহ শেখানো হয়, রাইট। তা আমার কাছে স্পেস ছিল, আমি করতে চেয়েছিলাম, কিন্তু আমি পিছিয়ে আসছি এই নিয়ম কানুনগুলো দেখে। আমাদের ডাক্তারদের আমি বলবো, আমি তো ইন্ডিয়াতেও গেছি, ট্রিটমেন্ট নিয়েছি, সিঙ্গাপুরে আমার ওয়াইফের ট্রিটমেন্ট করিয়েছি। আমার ওয়াইফকে ভুল একটা চিকিৎসা করেছে এই মাউন্ট এলিজাত, যার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে 5 বছর পর। সরি। সরি তো এখন আপনি দেখেন, এই ভুলের জন্য আমি ওই ডাক্তার আমাকেও অপারেশন করতে চেয়েছিল। আমার 5টা ব্লক দেখিয়েছে, ব্লক আছে মাত্রায় কম। আমি বলছি না, আমি করব না। বলে তুমি বাঁচবা না। আমি বললাম না, বাঁচলে আমি ঢাকা গিয়ে আমি ডাক্তারদের সাথে ডিসকাস করব, আবার আমি আসবো তোমার সিঙ্গাপুর, এসে আমি সিঙ্গাপুরে ওখানে আমি অন্য হসপিটালে মতামত নেব। এরপরে ঠিক আছে তুমি দেখো। এরপরে আমি আসছি ঢাকায়, এসে আমি ঢাকায় ডাক্তারদের সাথে আলাপ করছি। বলছে না, আপনাকে ওখানকার কার্ডিওলজিস্ট যে মেডিসিনগুলো দিয়েছে এটা এনাফ, আপনার কোনো ওপেন হার্ট সার্জারির দরকার নেই। আর ও কিন্তু আমাকে ওপেন হার্ট করার জন্য বসে আছে। আমি ওকে বললাম, তো সেকেন্ড টাইম গেলাম, আমি বললাম না, আমি করব না তোমার এখানে, কারণ আমার কোনো কনফিডেন্স নাই। আই ডোন্ট হ্যাভ এনি কনফিডেন্স অন ইউর হসপিটাল। ভাই, ইউ সি দিস বুক। আমি এর আগে হেলথ স্ক্রিনিং করে আসছি, একটা বই ওরা পাঠায়, হ্যাঁ, ওই বইয়ের মধ্যে আমার কিন্তু আমি জেনেই আসছি যে আমার প্রবলেম পাইছে তারা, ওই যে এনজিওগ্রামও করে আসছি। অথচ আমাকে যার ইয়েটা পাঠাই দিচ্ছে অন্যের মানে ইটিটি রিপোর্ট, ওটার মধ্যে বাইন্ডিং করা আমার কাছে এসছে, ওটা কিন্তু নেগেটিভ। তো আমি বললাম দেখো, এটা কি আমার নাম? বলে না। তাহলে তোমরা এখানে একটা বই করতেছ, তোমাদের মতো এত উন্নত একটা দেশ, মেডিকেলি তোমরা মেডিকেলের দিক থেকে এত অগ্রগামী, অথচ দেখো আজকে তোমরা কি করছো। এটা আমার এই কারণে কনফিডেন্স নেই। মানে এরকম 10-20% মিস্টেক আমেরিকাতেও হয়। আমি বললাম হলে তোমার এখানেও তুমি যদি কারোর সাথে করো কোনো সিঙ্গাপুরিয়ান, তাহলে তোমাকে জেলে দিতে হবে। কিন্তু ফর মি ইউ উইল no need to go in jail or anywhere, no punishment for you. So আমি এখানে রিস্ক নিব না। এই হচ্ছে আমাদের চিকিৎসার ব্যবস্থা। আপনি এখানে যদি ঢাকাতে এখন যদি নার্সিংয়ের এই জিনিসটাকে সহজ করে দেয়, একজন ডাক্তার কিন্তু জাস্ট উনি অপারেশন করে চলে যান, স্টিচিংগুলি পর্যন্ত নার্সরা করে, যার জন্য দেখবেন ভেতরে ওই কিছু রয়ে গেছে, সুই রয়ে গেছে, ওইটা রয়ে গেছে, এই ধরনের ঘটনা ঘটে আমাদের। অপারেশনের পর বা যে কোনো ট্রিটমেন্টে নার্সিংটাই মেইন। এরকম ঘটনা দেখবেন যে আমি একবার অ্যাডমিশন নিয়েছিলাম বাংলাদেশ মেডিকেল, হ্যাঁ, ওখানে আমার মেয়ে পড়তো তখন। আমি দেখলাম আমার বোর্ডের মধ্যে লাগানো সুগার কন্ট্রোল করার জন্য, আমার সুগারই নেই। তাহলে এটা আরেকজনের আমাকে লিখে দিছে। শেষ করে আনতে হবে না, এই কারণে আমি রিকোয়েস্ট করব যে আমাদের দেশে ইনভেস্ট করার জন্য এইভাবে আমাদের শুধু ওই যে বললেন শুধু গার্মেন্টস কেন, অনেক কিছু আছে। আমি আপনাকে স্যাফরনের কথা বললাম, যদি এটা করা হয় তাহলে স্যাফরন এক্সপোর্ট করে আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো। থ্যাংক ইউ। দানিয়েল, আর কিছু ক্লোজিং রিমার্কস? I think everything's been covered, but একটা হোপ আছে যে আমরা তো অনেক কিছু দেখলাম যেটা কল্পনাও করিনি যে বাংলাদেশে সম্ভব। সো ওইটার পরে একটা আশা জাগে। আই হোপ যে আমাদের আমরা এরকম এনভায়রনমেন্ট পাবো যেখানে ওপেনলি ব্যবসায়িকরা ব্যবসা করতে পারবে, যেখানে ইনোভেশন করার একটা সুযোগ থাকবে, যেখানে কালচারটা থাকবে অফ মোর নলেজ, অফ এক্সপ্লোরিং
greater things, better things. কারণ আমরা অ্যাজ আ কালচার আমরা যখন ডেভেলপ করবো, অ্যাজ আ নেশন যখন আমরা ডেভেলপ করবো, এভরিবডি উইল রাইজ টুগেদার। এটা এই যে ইকুয়ালিটি যেটা আমরা চাই সোসাইটিতে, এটা কিন্তু তখনই সম্ভব যখন ইকোনমিক ডিস্ট্রিবিউশনটা প্রপারলি হবে। এবং আইটি ইজ ওয়ান সাচ সেক্টর, ইন্স্যুরেন্স ইজ ওয়ান সাচ সেক্টর, যেগুলিতে কিন্তু যারা অলরেডি সাকসেসফুল না তারা সাকসেসফুল হওয়ার সুযোগ পাবে। সো আই হোপ ইন দ্য ফিউচার আমরা এই অপরচুনিটিগুলি পাবো। Again, thank you very much for having me, Jilu bhai. Thank you everyone. আপনি আর কিছু যোগ করবেন জাস্ট ছোট করে 1-1.5 মিনিটে? না, এখানে আমি তো আপনাকে বললাম যে মেডিকেলের কথা বললাম আপনাকে, নতুন নতুন আমরা অনেক কিছু সরকারকে দিতে পারবো। আপনি আমি একটা কমপ্লেন করেছিলাম বাংলাদেশ ব্যাংকে, এবং আমি ওখানে লিখেছিলাম যে আমাদের মতো যে উদ্যোক্তা যাদেরকে ক্লাসিফাইড ব্যাংক নিজে করে, সবচেয়ে মজার বিষয় হলো যিনি 5,000 কোটি টাকা নিয়েছেন ওনার বাড়িতে গিয়ে কিন্তু বসে থাকে, আর আমরা ব্যাংকে গেলে কথা বলে না। কারণ আমার কিছু লোন আছে, এই লোনের কারণে এরা আমাদেরকে ঠিকমতো কোঅপারেশন করে না। কোঅপারেশন না করার কারণে আমরা ক্লাসিফাইড হয়ে যাই। আমি এটা গভর্নরকে নিজেই লিখেছি, আমাদের সাইজের ফ্যাক্টরিগুলি, আমাদের সাইজের ব্যবসায়ীরা ব্যাংক নিজেই ক্লাসিফাইড করে দেয় এবং আমরা ক্লাসিফাইড হয়ে যাই। তো আমি আশা করব গভর্নর মহোদয় এই দিকে একটু নজর দেবেন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমতো লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহতাবউদ্দিন চৌধুরী এবং মিস্টার শেখ মোহাম্মদ দানিয়েল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে। কিছু অর্জন, কিছু অগ্রগতি আছে, কিন্তু নিয়মকানুনের এত বিধিনিষেধ যেটাকে সামনে আসলে ব্যবসা বাণিজ্য করা বাংলাদেশে খুবই কঠিন। আপনি ব্যবসায় ঢুকতে পারবেন, বেরোতে পারবেন না, এবং এখানে ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস ইজ টু হাই অন্য যে কোনো দেশের তুলনায়। সমস্যাগুলো মূলত এখানেই। আমরা না মনোযোগ দিচ্ছি ছোটদের দিকে, মাঝারি ব্যবসায়ীদের দিকে, না মনোযোগ দিচ্ছি উদ্যমী তরুণ উদ্যোক্তাদের দিকে। বড় যারা, তাদের মধ্যে একটা সিংহভাগই আছে আসলে তারা সরকারের সঙ্গে সম্পর্কিত থেকে নানা রকমের নিয়মের বাইরে গিয়ে সুযোগ সুবিধা গ্রহণ করে, এবং সেটার পরিণতি কি হয় তাদের জীবনে, তাদের ব্যবসা বাণিজ্যে এবং সামগ্রিকভাবে রাষ্ট্রে, সেটাও আমরা লক্ষ্য করেছি। সো এখানে যে গভর্নেন্সের একটা দুর্বলতা আছে, আইনের শাসনের দুর্বলতা আছে, সেটাও আছে। আবার আইন কানুন, নিয়ম নীতি এগুলো অনেক সময় রাজনৈতিক কারণে অনেকের উপরে ব্যবহার করা হয়। অনেকের উপরে, ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের উপরে এমনভাবে এইসব বিষয় চাপিয়ে দেওয়া হয় যে ব্যবসাটা যেন সচল থাকে, সেদিকে অনেক সময় আমরা মনোযোগ দিই না। ব্যক্তিকে টার্গেট করতে গিয়ে পুরো একটা ইন্ডাস্ট্রিকে, পুরো একটা শিল্পকে, পুরো একটা প্রতিষ্ঠানকে অনেক সময় ধ্বংস করে ফেলি। আমার মনে হয় যে এই সব জায়গাগুলোতে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। এবং তারপরে তো আছে ওই যে একটা ব্যবসা করতে গেলে কত রকমের জটিলতা, কত রকমের লাইসেন্স, কত রকমের অপ্রয়োজনীয় নিয়মকানুন, এগুলো থেকে আসলে বের করে না আনলে, ওয়ান স্টপ সার্ভিস যদি নিশ্চিত না করা যায় অধিকাংশ ক্ষেত্রে, তাহলে আসলে বাংলাদেশের, আমরা যতই বলি না কেন, কিছু কিছু উন্নতি হবে, সেগুলোটাকে টেকসই করা যাবে না। এখানে ইন্স্যুরেন্সের ইস্যুটা, এটাকে আরও কীভাবে জনবান্ধব করা যায়, এখানে তথ্য প্রযুক্তিকে কীভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যায়, এই জায়গাগুলোতেও মনোযোগ দেওয়া দরকার, এবং একই সঙ্গে প্রণোদনও এই সব ক্ষেত্রে অনেক বেশি জরুরি। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।